আর এনআইডি এমন একটা বিষয়, সেটা আমাদের শুধু বিষয় নয়, সবার জাতির বিষয়। এনআইডিটা জাতীয় বিষয়। এনআইডিটা ইলেকশন কমিশনে থাকলে কি সুবিধা, বাইরে করলে কি অসুবিধা, এই বিষয়টা ইতিমধ্যে আমরা আপনাদের জানিয়েছি। আপনারাও এনআইডিটা ইলেকশন কমিশন রাখার পক্ষে আমাদের পাশে আছে, আমরা জানি আমরা, এবং আপনারা সেভাবে কাজ করতেছেন। আপনারা যে আমাদের পাশে আছে এটার কারণটা আপনারা খুব ভালো করে জানেন। কারণ এনআইডি যে অপারেশন, এনআইডি যে উৎপত্তি, এনআইডি যে সংশোধন, বিয়োজন, সার্বিক বিষয় মিলে এটা পজিটিভ নেগেটিভ আপনারা জানেন। এটা আপনারা এখানে প্রায় প্রতিনিয়ত আসতেছেন, আমরা যেরকম জানি আপনারা সেরকম জানেন। আপনারা যে আমাদের থেকে কম জানেন সেরকম না। সব কিছু মিলিয়ে এনআইডিটা ইলেকশন কমিশন থাকবে, এটাই সবার প্রত্যাশা, এবং আমরা সেভাবে কাজ করতেছি আমরা। এবং সম্প্রতি আপনারা জানেন যে সম্প্রতি আসলে এনআইডিটা নিয়ে যাওয়ার জন্য বা অন্যত্র নেওয়ার জন্য বিভিন্ন সময় বিরুদ্ধে গ্রহণ করা হয়েছিল। সেটা 2010-এ যখন এনআইডি তৈরি হয় প্রথমে, তখন একটা অথরিটি হয়েছিল নিরা নামে, তারা কিন্তু পারেনি সেটা। তারপরে বিভিন্ন রকমের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কেউ মিরর কপি নেয়, কেউ এই সার্ভার নেয়, কেউ ডেটাবেস নেয়, বিভিন্ন ধরনের ইয়াস বিষয় আছে। ইতিমধ্যে আমরা শুনেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এনআইডি নিয়ে যাবে, এটা আইন হয়েছে, আইনটা এখন বাতিল হয় না। কিন্তু আপনারা জানেন যে ইলেকশন কমিশন সহ বিভিন্ন পলিটিক্যাল পার্টি, স্টেক হোল্ডার সবাই চাচ্ছে এনআইডিটা ইলেকশন কমিশনে থাক। কারণ ওভার দ্য পিরিয়ড এনআইডি যে অপারেশন, সেটা ইলেকশন কমিশনের কর্মকর্তা কর্মচারী মিলে সে খুবই সুচারুভাবে সম্পন্ন করা হচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। তারপরেও কেন এনআইডিটা ইলেকশন কমিশন নিয়ে যাওয়া হবে, এটা আমাদের কাছে বোধগম্য নয়। আর যদি এনআইডি ব্যাকগ্রাউন্ড দেখেন, এনআইডি যখন তৈরি হয়েছে ইলেকশন কমিশন তৈরি করেছে। এটাও জানেন যে ভোটার তালিকার ডাটাবেজ আছে, আমরা যে জাতীয় ডাটাবেজ বলি, এটা মূলত ভোটার ডাটাবেজ। ভোটার ডাটাবেজ থেকে দুইটা জিনিস তৈরি হয়, একটা এনআইডি তৈরি হয় আর একটা ভোটার তালিকা তৈরি হয়। ভোটার তালিকার কার? ইলেকশন কমিশন, ইটস কনস্টিটিউশনাল অব্লিগেশন ইলেকশন কমিশনের। অর্থাৎ ভোটার তালিকার মালিকটা ইলেকশন কমিশন, ডাটাবেসটা মালিক ইলেকশন কমিশন। এখন এইখান থেকে যদি এনআইডি ভাগ করা হয়, এটাও যদি আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, একটা হৃৎপিণ্ডের মধ্যে দুইটা জিনিস আছে, মানে এনআইডি এবং ভোটার তালিকার টুইন চাইল্ড, যমজ বাচ্চা। এখন একটা হৃৎপিণ্ড যদি ভাগ করে দূরে বাঁচবে কেউ বাঁচবে না। আর হৃৎপিণ্ডটা হলো ইলেকশন কমিশনের। সো এনআইডি কোনো ক্রমে ভোটার তালিকাতে আলাদা করা সম্ভব না সেটা। এই জিনিসটা আমরা বিভিন্ন জায়গায় বোঝানোর চেষ্টা করতেছি আমরা। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় কমিশন থেকে 4টে বড় বড় জায়গায় চিঠি দেওয়া হয়েছে, আমরা বিস্তারিত জানানো হয়েছে কেন এটা থাকা উচিত, সার্বিকভাবে জানানো হয়েছে। তারপরে এনআইডি নিয়ে বিভিন্ন ধরনের ইতিপূর্বে দেখেছি আমরা, ইতিপূর্বে বিগত সরকার সরে সময় দেখেছি যে এনআইডি নিয়ে অনেক ব্যবসার চেষ্টা করা হয়েছে এবং ব্যবসা করেছে। বিং ইলেকশন কমিশন অফিসিয়াল, ইলেকশন কমিশন কাউকে এনআইডি নিয়ে ব্যবসা করার সুযোগ দেবে না, এবং এনআইডিটাকে যাতে সঠিকভাবে থাকে, এটা ধ্বংস না হয়। স্বাধীনতার পরে বাংলাদেশের যতগুলো বিচার আছে, অ্যাচিভমেন্ট আছে, বড় অর্জন আছে, তার মধ্যে এনআইডি একটা। আপনারা জানেন এনআইডি থেকে আমরা 182টা প্রতিষ্ঠানকে তথ্য দিচ্ছি। তথ্যটা অথেন্টিক তথ্য। তারা তাদের যে বিভিন্ন জনের স্টেক হোল্ডারদের পরিচয় যাচাইয়ের জন্য, ক্লায়েন্টদের পরিচয় যাচাইয়ের জন্য কোন সার্ভারটি ইউজ করে, এই ভোটার তালিকা সার্ভারটি ইউজ করে। তাহলে ইলেকশন কমিশন যে জাতির জন্য কাজটা করতেছে, জাতিকে একটা ডিসিপ্লিন ওইতে চলে আসছে। এখন যদি এই এনআইডিটা অন্য কোথাও যায়, সেটা আবার একটা ইনডিসিপ্লিন হতে পারে, এনআইডিটা একটা হুমকির সম্মুখীন হবে। এটা আমরা চাচ্ছি না জাতির এই বিশাল অর্জন, এটা বড় অর্জন, যে অর্জনের মাধ্যমে জাতির ডিসিপ্লিন হয়ে চলে আসছে, সেটা ধ্বংস হোক সেটা। কাজে ইলেকশন কমিশনের একটা কনস্টিটিউশনাল মালিকানা হলো ভোটার তালিকা, সে ভোটার তালিকা থেকে এনআইডি তৈরি হচ্ছে। সো এনআইডিকে আমরা ইলেকশন কমিশন রাখার জন্য আমরা সব জায়গায় বলতেছি, এবং এটা কমিশনের দাবি, এবং এটা কমিশন কনস্টিটিউশনাল অধিকার। এই অধিকার যে খর্ব না হয় সেই বিষয়টা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, এবং এই বিষয়ে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতেছি, বিভিন্ন স্টেক হোল্ডারকে বোঝাতে চাচ্ছি। তারপরে আপনারা আপনাদের সাথে আছেন। আমাদের বিভিন্ন যে মুভমেন্টগুলো হচ্ছে, এই মুভমেন্টগুলো মোটেই কোনো অ্যারোগেন্ট বা কোনো জঙ্গি মুভমেন্ট না। এটা আমরা নিয়মতান্ত্রিকভাবে জানাতে চাচ্ছি, সবাইকে জানাতে চাচ্ছি এনআইডি এখানে থাকার সুবিধা, আর চলে গেলে কী অসুবিধা। আরেকটা বিষয় আছে আপনার, এই ওভার দ্য পিরিয়ড নির্বাচন কমিশন একটা প্রশিক্ষিত জনবল তৈরি হয়ে গেছে, একজন ডাউন পর্যন্ত, একটা গ্রাসরুট থেকে আপ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার জনবল তৈরি হয়ে গেছে। প্রায় 4,000-5,000 জনবল তৈরি হয়। এবং আমাদের একটা এই ভিপিএন যেটা আছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সেকেন্ডের মধ্যে আমার তথ্য চলে আসে আমরা, এবং বিশাল বিশাল সার্ভার আছে। আপনাকে মনে করেন রাতারাতি এই হাজার হাজার জনবল নিয়োগ, এইসব সার্ভার তৈরি করা সম্ভব হইল কোথাও? মোটেই সম্ভব না। তো সার্বিক দিক বিবেচনা করে এনআইডিটা ইলেকশন করে থাকবে, সেটাই আমাদের দাবি, এবং সেটার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছি। এই বিষয়ে আমাদের এখানে আরও যে এক্সপার্ট আছে, আমাদের আইটি এক্সপার্ট আছেন,
আমাদের নেতৃবৃন্দ আছে, তারা এই বিষয়ে কথা বলবেন। এবং এই বিষয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কর্মসূচি আছে, সেই কর্মসূচি সম্পর্কেও আমাদের অফিসার্স কল্যাণ সমিতির যে আহ্বায়ক আছেন উনি জানাবেন। প্লাস টেকনিক্যাল দিকটা বিষয়টা আমাদের আইটি এক্সপার্ট আছে, সিস্টেম ম্যানেজার, উনি হয়তো বলতে পারেন এটা তোর আচ্ছা তুমি কর্মসূচি বলো পরে পরে। আচ্ছা এখন এই আসলে আমাদের যে ফার্দার কর্মসূচি কি, আপনারা জানেন যে আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছিলাম এবং মাননীয় কমিশন আমাদের সব কথা শুনেছেন এবং আমাদের পক্ষে কাজ করতেছেন, কাজ করতে। তারপরে আমরা একটা চিঠি ছিল বা চিন্তা হয় নাই, মানে কর্মসূচির ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, তারই অংশ হিসেবে কালকে আমাদের কর্মসূচি আছে। পরবর্তী কী হবে সেই বিষয়ে আমাদের যে আহ্বায়ক মনির হোসেন উনি বিস্তারিত জানাচ্ছেন আপনাদেরকে। আচ্ছা আচ্ছা আপনি একটু বলে ফেলেন। হ্যাঁ একটু জানি না, অসুবিধা নেই, আপনি একটু টেকনিক্যাল বিষয়টা একটু আপনি বললে। এখান থেকে যাবে, এখান থেকে ভাই এই কাজ করেন না। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য। তো বেসিক্যালি আমরা সবাই জানি যে এনআইডি, এটা আমরা আসলে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করছি, এটি বাংলাদেশ নির্বাচন কমিশন। তো আমরা আসলে 2007-8 আমরা যে ডাটাবেসটি তৈরি করি সেটি আসলে ভোটার তালিকা হিসেবে, ভোটার ডাটাবেস হিসেবে আমরা তৈরি করি। তো আমরা এখানে বায়োমেট্রিক তথ্য গ্রহণ করার কারণে ইলেকশন কমিশন থেকেই আসলে আমরা চিন্তা করি যে এটি আসলে জাতিকে, আমাদের নাগরিক, আমাদের তখন 8 কোটি প্রায় যে নাগরিক ছিল, এই 8 কোটি নাগরিক অর্থাৎ ভোটারদেরকে আমরা যাচাইয়ের একটা সুবিধা নিতে পারি, যেহেতু আমরা বায়োমেট্রিক গ্রহণ করেছিলাম তখন। তো তখন ফিঙ্গারপ্রিন্ট ছিল, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি ছিল। তো এইটা আসলে আজকের যেটি প্রথম বক্তা বলে গেলেন যে সারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি, সকল বলতে আমি অধিকাংশ বলবো, অধিকাংশ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু নাগরিকদের যাচাইয়ের জন্য আমাদের এই ডেটাবেসটি ব্যবহার করে থাকে এবং এটি নির্ভরযোগ্যতা এটি প্রমাণিত হয়েছে। তো এটি ব্যাকগ্রাউন্ডটা একটু বলি। তো এটি প্রয়োজন বোধ হিসাব করেই কিন্তু পরবর্তীতে আমরা বায়োমেট্রিক বৃদ্ধি করি হলো আইরিশটাও নেই। আমরা আইরিশ এবং ডিজিটাল সিগনেচার, ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট তো আছেই। ফিঙ্গারপ্রিন্ট 4 আঙ্গুলের জায়গায় সেটি আমরা 10 আঙ্গুলের ব্যবস্থা করি। তো ফাইনালি একটি সুসংহত ডেটাবেস আমরা প্রণয়ন করতে পেরেছি। এটি যেহেতু আমরা আমাদের যে সেবা গ্রহীতা এই প্রতিষ্ঠানগুলো, ইভেন ল এনফোর্সিং এজেন্সি সহ কিন্তু আমাদের এই তথ্য নিয়ে একেবারে ধরেন যে মৃত লাশকেও শনাক্ত করতে কিন্তু আমাদের এই ডেটাবেস সক্ষম। তো বেসিক্যালি এটি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে এটি ভোটার ডাটাবেস, ইট ইজ নট এনআইডি ডাটাবেস। তো এখান থেকে আমরা বাই প্রোডাক্ট শব্দটা আপনারা জানেন, পরিচিত, যে এখান থেকে আসলে যেহেতু সুযোগ আছে, বায়োমেট্রিক গ্রহণ করেছি আমরা, সিগনেচারও নিয়েছি, এটি আমরা জাতীয় পরিচয়পত্র একটি তৈরি করতে পারি এখান থেকে। বেসিক্যালি এটি আজকে আমরা এই অবস্থায় এসেছি। তো আমাদের আসলে ফাইনালি আমাদের ব্যাক এন্ডে কি আছে আমাদের কাছে? আমাদের কাছে কিন্তু সুসংহত ডাটাবেস আছে, শুধুমাত্র ভোটার ডাটাবেস। আমাদের কাছে কিন্তু এনআইডি ডাটাবেস নাই। ওখান থেকে আমরা লজিক্যালি সেটাকে সেগ্রিগেট করে আমরা এনআইডি হিসেবে, আমরা যারা এনআইডি প্রাপ্য তাদেরকে এনআইডি দিয়ে থাকি। তো এখন এটির জন্ম হয়েছে এমনভাবে, এটি আসলে আলাদা করার মতো না। এটি আলাদা করলে এটি অবশ্যই যে কোনো একটা মৃত্যু ঘটবে। এটার অনেক ব্যাখ্যা হতে পারে যে না ঠিক আছে, এটা হলে এটা হবে, ওইটা হলে ওইটা হবে। তবে এই যে আপনারা সবাই যারা জানেন, বিশেষ করে যারা আপনারা এখানে আপনাদেরকে দেখছি, আপনারা সবাই নির্বাচন কমিশনের সাথে দীর্ঘদিন যাবত সংশ্লিষ্ট অনেকে, তো আপনারা এই বিষয়গুলো জেনেছেন। তো একই ডাটাবেস থেকে আমরা যখন লজিক্যালি সেগ্রিগেট করি ভোটারের জন্য, ভোটার তালিকা জেনারেট করার জন্য, কখনো আবার এনআইডির জন্য, ডাটাবেস কিন্তু একটা, এই ডাটাবেস কিন্তু শুধুমাত্র একটা ডাটাবেস নিয়ে কেউ কিন্তু এটা পড়তে পারবে না। এর ব্যাক এন্ডে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লজিক্স আছে যেটা দিয়ে আমরা সেগ্রিগেট করে থাকি। তাহলে নিতে হলে সবগুলো নিতে হবে আমাকে। সবগুলো নিয়েও আসলে কি করবে, দুটোই একটা প্রতিষ্ঠানে থাকতে হবে। তার মানে কোনো প্রতিষ্ঠান যদি নিতে চায় তাহলে ভোটার তালিকা সহ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা পেইন তৈরি হবে।
দুটার মধ্যে একটা আলটিমেটলি পঙ্গু হয়ে যাবে। হয়তো যদি জীবিতও থাকে সেটি কিন্তু সুস্বাস্থ্য নিয়ে বাঁচতে পারবে না। হয়তো আমি একটা এক্সাম্পল দেই, ধরেন এনআইডি যদি চলে যায় তাহলে ভোটার তালিকা বাধাগ্রস্ত হবে। ধরেন একটা এক্সাম্পল, যদি ছোট্ট এক্সাম্পল দিব, অনেক বড় বড় এক্সাম্পল আছে, ছোট্ট একটি এক্সাম্পল দিই। ধরেন এখন হালনাগাদ চলছে, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই কিন্তু ভোটার হওয়ার জন্য আসে তা কিন্তু না, সবাই এনআইডি পাবে এই চিন্তা করে আসে। আলটিমেটলি কিন্তু আমার যে উদ্দেশ্য ভোটার হওয়ার যে অন্তর্ভুক্তি, এই উদ্দেশ্য কিন্তু শতভাগ আমার সফল হচ্ছে। তো আলটিমেটলি যদি এনআইডিটা সেগ্রিগেট হয়ে যায়, সে কিন্তু আমার ভোটার তালিকা যখন অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই উৎসাহে ভাটা পড়বে, এটা আমি বিশ্বাস করি। বিশ্বাস না, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো একই রকম ভাবে যখন ভোটার হওয়ার জন্য আসবে, এসেছে একবার, সে আবার একই ডেটার জন্য যখন এনআইডি নিতে যাবে, এনআইডি করতে যাবে, একই পেইন নিবে, তখন সে পেইন ফিল করবে যে একই জিনিস আমি ইলেকশন কমিশনে দিয়ে আসছি, আবার আমাকে নিতে আসতে অন্য একটা অর্গানাইজেশনে এনআইডির জন্য। এটা কিন্তু আমি অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সও কিন্তু ডাটা প্রডিউসিং এজেন্সি, তারাও যখন মাঠে যায়, আমরাও মাঠে যাই, তারা যায় 3-4টি সেন্সাসের জন্য, তারা কিন্তু এই জনগণের এই প্রশ্নের সম্মুখীন হয় যে কিছুক্ষণ আগে ইলেকশন কমিশন নিয়ে গেছে, কিছুদিন আগে আদমশুমারি নিয়ে গেছে, কিছুদিন আগে কৃষি শুমারি নিয়ে গেছে। তো বিষয়গুলো আসলে এটা দ্বৈততা তৈরি হবে ডাটা সংগ্রহের ক্ষেত্রে। তো আমি এটি আসলে এই উদ্যোগটাকে বন্ধ করার জন্য আমার হাত জোর রিকোয়েস্ট থাকবে। এই উদ্যোগটা আমার কাছে মনে হয় যে এটি দুইটা বিষয়কে সুস্বাস্থ্যের মাধ্যমে আর যে বেড়ে উঠছিল, এটাকে আমার মনে হয় এটি প্রতিবন্ধকতা তৈরি করবে। তো ফাইনালি আমার রিকোয়েস্ট থাকবে এটি বন্ধ হওয়া উচিত। এটি আসলে জন্ম হয়েছে ইলেকশন কমিশনের মাধ্যমে, এবং ইলেকশন কমিশনে থাকার পক্ষে একটি কথা বলবো শুধু, যে এটি সফলতা। ডাটা কিন্তু বাংলাদেশে কিন্তু আরো কয়েকটি প্রতিষ্ঠান প্রডিউস করে, অন্য কোনো ডেটা কিন্তু এত ইম্পর্টেন্ট হতে পারে নাই, হয়েছে এনআইডি। ইম্পর্টেন্ট হতে পারে নাই একটা শব্দ দিয়ে বলবো, অন্য কোনোটা যদি ইম্পর্টেন্ট হতো তাহলে এনআইডি কে নিতে চাইতো না, ওইটাকে নিতে চাইতো, তাই না? যেহেতু এটা ইম্পর্টেন্ট, এটা নেওয়া প্রয়োজন মনে করতেছি, তার মানে এটি ভালোভাবে এটার জন্ম হয়েছে, ভালোভাবে এটার বৃদ্ধি ঘটেছে। তো আমি বলবো এটাকে ভালোভাবে যেন বৃদ্ধি হতে পারে, এটা অব্যাহত থাকুক এই প্রতিষ্ঠানেই থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় দেন আমি বলে ফেলি, কর্মসূচিটা জানাই ফেলি, তাদের ব্যস্ততা আছে আবার। এই পর্যায়ে আমাদের কমিশন অফিস অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক মহোদয়, আপনারা জানেন যে পরবর্তী যে কর্মসূচি সারা বাংলাদেশে 1-2 পালিত হবে। আমি আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয়কে আগামীকালে আমাদের কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ মনির। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা রোজার মধ্যে এই সময়ে উপস্থিত হয়েছেন আমাদের কিছু কথা শুনবার জন্য। তো আপনারা জানেন যে 2007-8 সালে একটি বিশেষ প্রেক্ষাপটে ভোটার তালিকার কার্যক্রম শুরু হয়। তৎপরবর্তীতে প্রতিটা সময়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যখন কথা হয়, কমিশনের যখন সংলাপ হয়, প্রতিটা জায়গায় প্রত্যেকেই বলেছেন ভোটার তালিকা এবং এনআইডি একসাথে নির্বাচন কমিশনেই থাকবে। কিন্তু এর পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা নয়, শুধু এনআইডিটাকে আলাদা করবার জন্য সর্বশেষ 2023 সালে একটা প্রজ্ঞাপন জারি করা হয়, এবং আইনটাই করা হয় এটা সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার জন্য। তো নির্বাচন কমিশন থেকে আপনারা জানেন যে বিগত 3টি নির্বাচন কমিশনই, অর্থাৎ গত নির্বাচন কমিশন এবং তার আগে নির্বাচন কমিশন এবং বর্তমান নির্বাচন কমিশন এবং স্টেক হোল্ডার সবাই চাচ্ছে ভোটার তালিকা নির্বাচন কমিশনে থাকুক। কিন্তু মাঝে যখন এই সরকার অর্থাৎ উপদেষ্টা পরিষদে একটা সিদ্ধান্ত হয়, নীতিগত সিদ্ধান্ত হয়, নির্বাচন কমিশন অর্থাৎ ভোটার তালিকার আইন যেটা স্বরাষ্ট্রে আছে সেটাকে বাতিল করে নির্বাচন কমিশনে ন্যস্ত করবার জন্য। কিন্তু মাঝপথে আমরা দেখলাম আরেকটি উদ্যোগ নেওয়া হয়েছে যেটা আলাদা করে একটা কমিশন করবার জন্য। তা আপনারা জানেন গত 2টি কমিশন এবং সর্বশেষ বর্তমান কমিশন সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন ভোটার তালিকা এবং এনআইডি যাতে একসাথে নির্বাচন কমিশনেই থাকে, তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবার জন্য। আমরা গত 5 তারিখে
মাননীয় কমিশনকে একটা স্মারকলিপি দিয়েছিলাম এই উদ্যোগের বিপরীতে, যে আমরা বলেছি ভোটার তালিকা এনআইডি নির্বাচন কমিশন থেকে অন্য কোথাও যাবে না। আমরা একটা স্মারকলিপি দিয়েছি 5 তারিখে এবং কমিশনকে বলেছিলাম একটা দৃশ্যমান অগ্রগতি বা কার্যকর পদক্ষেপ আমরা প্রত্যাশা করছি কমিশন থেকে অ্যাজ ওয়েল এজ সরকারের পক্ষ থেকে। আমরা দেখলাম মাননীয় কমিশন আমাদের কথার সাথে সম্পূর্ণ একমত পোষণ করেছেন এবং তারা 9 তারিখে 5 তারিখের পরে 9 তারিখে তারা একটা চিঠি পাঠিয়েছেন সরকারের কাছে। একটা অংশ পূরণ হয়েছে, কিন্তু আমরা বলেছিলাম কমিশন এবং সরকারের পক্ষ থেকে আমরা একটা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি। আমরা কমিশনের দিক থেকে পেয়েছি, আমরা সরকারের কাছ থেকে আমরা একটা কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছিলাম এর মধ্যে হবে, আজকের মধ্যে হবে, কিন্তু আমরা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই এবং আমরা এরকম কোনো তথ্য দেখতে পাচ্ছি না। ফলে আমরা ঘোষণা করেছিলাম 12 তারিখের মধ্যে যদি এরকম দুই দিক থেকেই সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আমরা 13 তারিখে সারা বাংলাদেশে মানববন্ধন করব। আমরা নামটা পরিবর্তন করেছি, আমরা বলেছি এখন স্ট্যান্ড ফর এনআইডি। আপনারা জানেন যে আগামীকাল সারা দেশে নির্বাচন কমিশন সচিবালয়, ইটিআই, এনআইডি সহ সারা দেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে, আমরা আগামীকাল সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব। এবং এর মধ্যেও যদি আমরা বলেছিলাম আগেই, যদি কার্যকর কোনো পদক্ষেপ না আসে আমরা তার পরবর্তী সময়ে আমরা আলোচনা করে আমরা কর্মবিরতির সহ অন্যান্য কঠোর কর্মসূচির ঘোষণা করব। তো আমরা আগামীকাল এই কর্মসূচি সারা দেশে পালিত হবে এবং আপনাদের যে উদ্বেগ, আমরা জানি যে এই এনআইডি নির্বাচন কমিশনে থাক যৌক্তিক কারণেই আপনাদেরও উদ্বেগ আছে নাগরিক সেবা নিশ্চিত করবার জন্যেই, এবং আপনারা নির্বাচন কমিশনের সহযোগী হিসাবে কাজ করেন। আপনারা দেখেছেন এনআইডি আলাদা হলে নির্বাচন ব্যবস্থায় বাধাগ্রস্ত হবে, এটা আমরা বিশ্বাস করি। তো আমরা কমিশনকে বলেছি আমরা আগামীকাল আমাদের যে মানববন্ধন বা স্ট্যান্ড ফর এনআইডি যেটা আমরা সেটা পালন করব এবং আগামী সপ্তাহে বা সুবিধাজনক সময় অর্থাৎ আমরা আগামীকাল কর্মসূচি পালনের পর যদি দেখি উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আমরা কোনো পেয়েছি সরকারের পক্ষ থেকে, তাহলে হয়তো আমরা তার পরবর্তীতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। অন্যথায় আমরা আমাদের কর্মবিরতি থেকে শুরু করে আরও কঠোর কঠোর পদক্ষেপ আমরা ঘোষণা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এই দুপুরে আমাদের অনুরোধে সাড়া দিয়ে আপনারা এখানে এসেছেন এবং আমাদের কথা শুনেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আগামীকাল আমরা কোনো সিদ্ধান্ত পাই তাহলে আমরা কর্মসূচি সেটাও আমাদের যে অ্যাসোসিয়েশন আছে আমরা জুম প্ল্যাটফর্মে মিটিং করে সিদ্ধান্ত নিব কি করব। আর যদি আমরা সিদ্ধান্ত না পাই সেটাও আগামীকালে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা জানাই দিব যে আমরা পরবর্তীতে কি করব। আপনারা সবাই ভালো থাকেন, আপনারা একসাথে আছি এনআইডির সেটা সিদ্ধান্ত নিব আগামীকাল আমরা মিটিং এনআইডি রক্ষার জন্য আমরা আপনারা একসাথে কাজ করব। সবাইকে অনেক ধন্যবাদ। স্ট্যান্ড ফর এনআইডি তার মানে আমরা আসলে আপনারা থাকবেন। একটু বলি, এখানে প্রশ্ন সেটা না, বিষয় হলো স্ট্যান্ড ফর এনআইডি। আমরা এনআইডি রক্ষার জন্য থাকবো সেখানে, এর পরিপ্রেক্ষিতে কি হয় না হয় সেটা পরে বিষয়। এবং আমাদের আশা যেহেতু আপনাদের এনআইডি নিয়ে কনসার্ন আছে, আমাদের স্ট্যান্ড ফর এনআইডিতে আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুবই ক্লিয়ার করে বলি যেহেতু আমরা বলেছি স্ট্যান্ড ফর এনআইডি, আমরা অফিসের সামনে অবস্থান নিব। অফিসের সামনে সঙ্গত কারণে সকল কর্মকর্তা কর্মচারী অবস্থান নিলে আমাদের কাজ তো আমাদের করার সুযোগ নেই, সুতরাং কার্যক্রম বন্ধ করে আমাদের সামনে দাঁড়াতে হবে। আগামীকাল আমরা সেটাই বলছি এখানে আমরা চাচ্ছি দাঁড়ানোর জন্য। তারপরে কনসিকুয়েন্স কি হয় আপনি ভালো বুঝেন। ক্লিয়ার স্ট্যান্ড ফর এনআইডি, আমরা অফিসের সামনে 2 ঘন্টা অবস্থান নিব। বাকিটুকু আপনার কর্মকর্তা কর্মচারী সবাই, মানে আমরা যেহেতু দাঁড়াবো। আমি বলি যদি তাইলে আমরা সরাসরি বলতাম কর্মবিরতি। আমি যখন অফিসের সামনে অবস্থান করব সুতরাং আপনারা বুঝতে পারছেন।